মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি। আজ শুরু করতে যাচ্ছি উপন্যাসটির তৃতীয় পর্ব। কিছুক্ষণ জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে ওরা আবার এলো সেই পাকা রাস্তায়। দুজনে কোনো যুক্তি করেনি, তবু ওরা সেই মহুয়ার দোকানেরই পথ ধরল। যাবার পথে চোখে পড়ল সেই ভাঙ্গা মিলিটারি ব্যারাক থেকে অল্প অল্প ধোঁয়া উঠছে। অসীম বলল, ওখানে কারা রয়েছে, চল তো দেখে আসি। নিবন্ধ উনুন থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। সেই আদিবাসী মেয়ে তিনটি শালপাতায় ভাত বেড়ে সেখানে সদ্য খেতে বসেছে। ওদের দেখে অভিমানী চোখে তিনজনই একবার তাকালো, তারপর আবার খাওয়ায় মনোসংযোগ করল। দেখেই শেখর বলল, চল। অসীম তবু দাঁড়িয়ে রইল, একদৃষ্টে তাকিয়ে রইল ওদের দিকে। তিনটি মেয়ে, তাদের বয়স 15 থেকে 35-এর মধ্যে যে কোনো জায়গায়, কিন্তু শরীরে তারা ভরাট যুবতী। তাদের সামনে শালপাতায় ঢালা শুধু ভাত আর ধুন্দুল সেদ্ধ, নিঃশব্দে খেয়ে চলেছে। দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে সে খাওয়া দেখছে। জঙ্গলের মধ্যে তখন আবছা অন্ধকার। শেখর অসীমের হাত ধরে টেনে বলল, চল। অসীম তবু নড়ল না, অকফুটোভাবে বলল, এখন খাচ্ছে? এদের বাড়ি নেই? থাকবে না কেন, কিছু দূরে বোধহয় এদের গ্রাম। সারাদিন কাজ খুঁজেছে আর ফিরে যায়নি। অসীম পেছন ফিরে কিছু দূর হেঁটে তারপর বলল, দুপুরে তুই ওদের তাড়িয়ে দিলি কেন? তোর গোয়ার তুমি, ওরা দুটো খেতে পেত অন্তত। ওদের খাওয়ানোর জন্য তোর এত মাথা ব্যথা কিসের রে? দুপুরে আমাদের কতগুলো ভাত বেশি হয়েছিল, কুকুরকে খাওয়ালুম, তাতে ওদের তিনজনের অনায়াসে খাওয়া হয়ে যেত। তুই শুধু শুধু এমন চেঁচামেচি আরম্ভ করলি। ভালোই করেছি। তার মানে জঙ্গলের মধ্যে বিকেল 5টার সময় ধুন্দুল সেদ্ধ দিয়ে ভাত গিলছে, আর আমরা ওদের দুটো খাওয়াতে পারতুম না? দুদিন আগে আমরা এখানে ছিলুম না, দুদিন পরেও আমরা থাকবো না। ওদের খাওয়ানোর দায়িত্ব আমাদের নয়। এটা তোর বাজে যুক্তি। যে কদিন আমরা থাকবো সে কদিন তো খেতে পেত, কাজের জন্য কিছু টাকাও দিতে পারতুম। আমাদের ওখানে থাকলে ওদের দ্বারা কোনো কাজ হতো না। কি হতো তুই ভালোভাবেই জানিস। হলেই বা তাতেই বা আপত্তি কি? ওরা তো জেনে শুনে এসেছিল। রবি ওদের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিল, ওরা আপত্তি করেনি। খেতে না পেলে ওসব নীতি ফিতির কোনো মানে হয় না। সেজন্যই তো আমি আপত্তি করছিলাম। কয়েকটা মেয়ে খেতে পারছে না বলেই সেই সুযোগ নিয়ে তাদের শরীর আমরা ছেঁড়াছেঁড়ি করব? কর্তুমি যে তার কোনো মানে নেই। তুই রবির চোখ মুখ লক্ষ্য করিসনি? রবির বুকের মধ্যে প্রচণ্ড অভিমান রয়েছে তপতির জন্য। আমার তো তাই মনে হয়। এদের নিয়ে কিছুটা ছেলে খেলা করলে রবির পক্ষে ভালোই হতো। কিছুদিন অন্তত তপতির কথা ভুলে থাকতে পারত। তুই দিন দিন এত মরালিস্ট হয়ে উঠছিস কেন? মরালিটির প্রশ্ন নয়, তোকে একটা কথা বলি অসীম। মেয়েদের সম্বন্ধে তোর চেয়ে আমার অভিজ্ঞতা খানিকটা বেশি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, একটা মেয়েকে ভোলার জন্য অন্য যে কোনো একটা মেয়েকে জড়িয়ে ধরলে কিচ্ছু লাভ হয় না, তাতে অভিমান আরও বেড়ে যায়। তোর নিজেরও ব্যথা আছে বুঝি সেরকম? ব্যথা কার না আছে? আমার অন্যরকম ব্যথা। সে কথা থাক। শেখর, তোকে তোর নিজের কথা জিজ্ঞেস করলেই হঠাৎ চেপে যাস কেন বলতো? আমি লক্ষ্য করেছি তুই মাঝে মধ্যে খুব গম্ভীর হয়ে যাস। কি ব্যাপার তোর? শেখর হা হা করে হেসে উঠে বলল, তুই যে দেখছি গোপ খাড়া করে আমার গোপন কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিস। আমার কিছু ব্যাপার নেই। মহুয়ার দোকানে আজ একটু বেশি ভিড়। তাছাড়া দৃশ্য প্রায় একই রকম। লাইন দিয়ে সবাই মাটিতে বসে গেছে। আশ্চর্য, সেই মেয়েটার মরদ আজও অজ্ঞান। মেয়েটা টানাটানি করছে তাকে। সাইকেলে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দুটো লোক। এরা মহুয়া খেতে আসেনি, এদের অন্য মতলব। সমস্ত জায়গায় একটা অসহ্য ধরনের মিষ্টি গন্ধ। চাটের দোকানে আজ মেটুলির ঝোল রান্না হয়েছে। ওদের দেখেই দোকানদার হৈ হৈ করে ডাকতে শুরু করে দিল। এক বোতল মহুয়া কেনার পর অসীম আর শেখর মেটুলির ঝোল একটুখানি চেখে দেখল।
অসম্ভব ঝাল। শেখর শালপাতাটা ছুঁড়ে দিয়ে উসুস করে হাওয়া টানতে টানতে বলল, বাপস, আগুন ঝাল, মেরে ফেললো একেবারে, উফ। দোকানদার হাসতে হাসতে বলল, ঝালই তো ভালো বাবু, মহুয়ার সঙ্গে। ওই দেখেন সাঁওতালগুলো কীরকম কাঁচা লঙ্কা খেয়ে নেয়, দুটা চুমুক দিন আর ঝাল লাগবে নি। একবার ঝাল খেলে আরও খেতে ইচ্ছে করে। অসীম বেশি ঝাল খেতে পারে, তার তো আপত্তি নেই। অসীম বলল, এখান থেকেই মেটের তরকারি আর আলুর দম কিনে নিয়ে গেলে হয়, রাত্রিরে তাহলে আর কিছু খাবার লাগবে না। কিন্তু শেখর সঙ্গে কোনো টাকা আনেনি। অসীমের সঙ্গে মাত্র 5 টাকা, তাহলে আর মহুয়া কেনাই হয় না। রবির জন্য কিছুটা নিয়ে যাওয়া উচিত। ভিড়ের মধ্যে এক কোণে লখাকে দেখতে পেয়ে অসীম বলল, লখাকে পাঠালেই তো হয়, বাংলোয় গিয়ে সঞ্জয় বা রবির কাছ থেকে টাকা চেয়ে আনবে। এই লখা, লখা। ওরা এখানে এসে পৌঁছবার পর থেকেই লখা ওদের সঙ্গে আঠার মতো লেগেছিল। লোকটা এমনিতেই বেশ বাধ্য এবং বিনীত, সব রকম ফাইফরমাস খাটতেই রাজি, কিন্তু একটু হাত টান আছে। জিনিসপত্র কিনতে পাঠালে ফিরে এসে খুচরো পয়সা সহজে ফেরত দিতে চায় না। দিলেও এমন হিসেব দেখায় যাতে স্পষ্ট কারচুপি ধরা পড়ে। আর কেউ লক্ষ্য করেনি বিশেষ, কিন্তু রবি এই নিয়ে লখাকে ধমকেছে। এমনিতে রবি টাকা পয়সার হিসেব গ্রাহ্য করে না, যখন পকেটে টাকা থাকে 2 হাতে ওড়ায় ছড়ায়, বকশিস দেবার সময় তার হাতই সবচেয়ে দরাজ। কিন্তু কেউ তাকে ঠকাচ্ছে টের পেলেই সে বিষম খিটখিটে হয়ে ওঠে। লখার চোখ লাল, চুল খাড়া হয়ে উঠেছে, তবু সে অনুগতভাবে এগিয়ে এসে বলল, কি হুজুর, তোর বেশি নেশা হয়েছে নাকি? একটা কাজ করতে পারবি? লখা লাজুক হেসে বলল, নেশা গিয়ে এই তো এইটুকুন, ফায়ারমাইশে আভি তুরুস্ত। ঠিক আছে, তুই একবার বাংলোতে গিয়ে বাবুদের কাছ থেকে আমাদের জন্য 10টা টাকা নিয়ে আয়। আচ্ছা, বাবুদের জন্য এই 1 বোতল মহুয়া দিচ্ছি, নিয়ে যা। তুই নিজে খবরদার খাবি না, ফিরে এলে তোকে বকশিস দেব। লখা হঠাৎ মাটিতে হাঁটু গেড়ে বসে নাটকীয়ভাবে বলল, আমার বকশিস চাই না বাবু, আমায় কলকাতায় নিয়ে গিয়ে একটা নকরি দিন, এখানে কিস্তু মেলে না। লখা শেখরের পা ধরতে গিয়েছিল। শেখর বিব্রতভাবে পা সরিয়ে নিয়ে বলল, আরে আরে, এর বেশি নেশা হয়ে গেছে দেখছি, ছাড় ছাড়, কলকাতায় চাকরি সস্তা নাকি? না বাবু, আমাকে কলকাতায় নিয়ে চলুন, এখানে কিচ্ছু মেলা না। লখার চোখ দিয়ে টপটপ করে জলের ফোঁটা পড়তে লাগলো। মাতালের চোখে জল দেখলে সবারই হাসি পায়, এমনকি অন্য মাতালরাও হাসে। অসীম ও শেখর পরস্পর চোখাচোখি করে মুচকি হাসল। শেখর কৌতুকের ছলে জিজ্ঞেস করল, তুই কলকাতায় যেতে চাস কেন? এখানে তোর বাড়ি ঘর ক্ষেত খামার আছে, হাঁস মুরগিও পুষছিস, এসব ছেড়ে কলকাতায় গিয়ে কি করবি? ওখানে কিছু খাবার দাবার পাওয়া যায় না। দুঃখিত মাতালের মুখ খুব করুণ, বড় বেশি করুণ বলেই হয়তো হাস্যকর লাগে। সেই রকম মুখ তুলে লখা বলল, খাওয়া তো জনম ভরেই আছে, কিন্তু এইসব জায়গায় কোনো টাকা নেই বাবু। কলকাতায় নকরি করে 2 পয়সা কামাবো। 2 বছর আগে ওই সালাম মুলিয়া কাহার কলকাতা ফ্যাক্টরিতে কাম নিল, এখন সে হাতে ঘড়ি লাগায়, সিগারেট খায়। রব কি? আমাকে কলকাতায় নিয়ে চলুন, আপনাদের গোলাম হয়ে থাকবো। ফের সে পা ধরতে আসতেই শেখর বলল, কলকাতায় গিয়ে এরকম নেশা করবি নাকি? তাহলে পুলিশে ধরবে। না বাবু, আমি কিরা করে বলছি, এইসব আর ছুঁব না। ধরম সাক্ষী আপনারা রাজা লোক। অসীম বলল, ঠিক আছে, তোকে আমাদের অফিসে চাকরি করে দেব। এখন যা তো, কতক্ষণে আসবি? আধা ঘন্টা 20 মিনিট, দৌড়কে যাব। 2 ঘন্টার মধ্যেও লখা এলো না। চাটওয়ালাকে খাবারের অর্ডার দিয়ে রাখা হয়েছিল, সে আর কারুকে বিক্রি করেনি। তার কাছে লজ্জায় পড়তে হলো। এদিকে 5 শিকে দিয়ে আরেক বোতল মহুয়া খাবার ফলে শেখর আর অসীমের বেশ নেশা হয়ে গেল। সেই মাতাল মেয়েটা বারবার এসে বলতে লাগলো, বাবু, থানায় ধরে নিয়ে যাবি না?
নিয়ে চল না এ বাবু। অসীম পকেট থেকে এক গাদা খুচরো পয়সা বার করে মেয়েটার হাতে ঝরঝর করে ঢেলে দিয়ে বলল, নাচ দেখাবি? নে নাচ দেখা। মেয়েটা অত্যন্ত ব্যস্ততার সঙ্গে পয়সাগুলো গুনল। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দোকান থেকে একটা কোয়ার্টার বোতল কিনে এনে নিজের অজ্ঞান মরদকে ধাক্কা দিয়ে বলল, লে মুংরা, বাবু লোক খিলালো। মরদটা সঙ্গে সঙ্গে চোখ ও মুখ খুলল এবং মেয়েটা তার ঠোঁটের ফাঁকে বোতল ধরতে চুপচুপ করে বেশ খেতে লাগলো এবং একটু বাদে আবার চোখ বুঝল। মেয়েটা নিজে বাকি অর্ধেকটা খেয়ে হাতের তালু দুটো বারবার মুছল নিতম্বের কাছে শাড়িতে, তারপর মাথার উপর হাত দুটো তুলে তালি বাজাতে বাজাতে বলল, লাজ দেখবি? মেয়েটা অত্যন্ত লচকে দুবার কোমর দোলালো, আবার বলল, লাজ দেখবি? বাঁ পায়ের গোড়ালিতে ভর দিয়ে এক পাক ঘুরে ফের সেই প্রশ্ন, লাজ দেখবি? কাল হাটবার, আজ এখনই লাজ দেখবে? দুটো হাত দুপাশে ছড়িয়ে সে নিপুণ ছন্দে বুক দোলালো। একটা পা সামনে এগিয়ে দিতেই ভোজালির মতন তার উরুর কিছুটা অংশ দেখা গেল। পাগলাটে গলায় সে আবার বলল, লাজ। নেশা করার সময় এইসব আদিবাসীরা বেশি কথা বলে না। গুরুতর দায়িত্বপূর্ণ কাজ সারার ভঙ্গিতে পাতার ঠোঙ্গায় মদ ঢালে এবং এক চুমুকে শেষ করে ঝিম মেরে বসে থাকে। কথা বললেও বলে আস্তে আস্তে, ফিসফিস করে। সে দীর্ঘস্থায়ী অপরাহ্নে সুরিখানার সামনের চাতালে গুটি 50 লোক নিঝুম হয়ে বসে আছে, তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটার অতিরিক্ত নির্লজ্জতায় কারোর মুখ অপ্রসন্ন, কেউ কৌতুক পাবার জন্য উদ্গ্রীব, কিন্তু কোনো কথা বলল না। তাছাড়া ওরা যেন জানে যে কলকাতার এইসব ছোকরা বাবুদের নানান রকম পাগলামি থাকে, মুখ বুঝে সেগুলো দেখে যাওয়াই ভালো। বাবুরা তাদের সঙ্গে এক জায়গায় বসে মদ খাচ্ছে কেন, অনায়াসেই তো নৌকর পাঠিয়ে কিনে নিয়ে যেতে পারত, সবাই তো তাই করে। মেয়েটা ঠিক নাচল না। অসীম তাকে নাচতে বলায় হঠাৎ যেন সে বিষম অহংকারী হয়ে উঠল। খানিক আগে যে একটু মদের জন্য ভিক্ষে করছিল, এখন সে হঠাৎ রহস্যময়ী হয়ে উঠল। নাচ শুরু করল না, কিন্তু জাদুকরীর মতন ভঙ্গিতে অসীমের চারপাশে ঘুরে ঘুরে তার আট শরীরটা দুলিয়ে প্রশ্ন করতে লাগলো, লাজ দেখবি? যেন সমস্ত নৃত্যকলাকে সে ভেঙে টুকরো টুকরো করছে, তারপর এক এক টুকরো ছিঁড়ে দিচ্ছে অসীমের দিকে। বুভুক্ষুর মতন অসীম সেই এক একটা টুকরো লুফে নিচ্ছে। মেয়েটা আর এক পা এগিয়ে এলো অসীমের দিকে, সাপের মতন শরীরটা সামনে পিছনে দোলালো, একবার মাত্র ভোজালির মতন উরুটা আরেকবার দেখালো, তারপর হাত বাড়িয়ে বলল, দে। অসীমের চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে, পৃথিবীটা একবার মাত্র দুলে উঠল। সে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে চেঁচিয়ে বলল, কি দেব? মেয়েটা ঠিক সেরকমই দাঁড়িয়ে, যেন নাচের মাঝখানে কোনো এক জায়গায় থেমে গিয়ে চিত্রার্পিত মূর্তি, উরুর কাছে তার হাতটা মা কালীর মুদ্রার মতন। সে আবার তীব্রস্বরে বলল, দে। অসীম যেন খুব ভয় পেয়েছে, সমস্ত মুখমণ্ডলে তার দুর্বোধ বিস্ময়। সে উঠিয়ে দাঁড়িয়ে বলল, কি কি? সাইকেলে হেলান দেওয়া লোক দুটোর সঙ্গে শেখর কথা বলছিল। সেই মুহূর্তে শেখর পিছন ফিরে অসীমের দিকে তাকিয়ে ইংরেজিতে চেঁচিয়ে বলল, ডোন্ট টাচ দ্যাট গার্ল অসীম, দ্যাট উইল ইনভাইট ট্রাবল। অসীম উন্মত্তের মতো 2-3 পা এগিয়ে এসে অস্বাভাবিক রকম চিৎকার করে বলে উঠল, আই ডোন্ট কেয়ার, তুই হুকুম করছিস কেন? তোর হুকুম শুনতে চাই না, আমার যা ইচ্ছে তাই করব। সাইকেলওয়ালা লোক দুটো অন্য প্রদেশি পাইকার, এইসব অঞ্চলের হাট থেকে মালপত্র কিনে নিয়ে অন্য প্রদেশে চালান দেয়। কখনো কখনো কুলি কামিন চালান দেবার ঠিকাদারি কাজও করে। শেখর ওদের সঙ্গে স্থানীয় অর্থনীতির বিষয়ে আলোচনা করছিল। অসীমের অবস্থা দেখে সে দ্রুত সেদিকে এগিয়ে গেল। অসীমের গলার স্বর বদলে গেছে, চোখের দৃষ্টি অচেনা, ঠিকমতো দাঁড়াতে পারছে না। শেখর ওর 2 হাত চেপে ধরে বলল, অসীম, কি যাতা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর?
অসীম জোর করে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, মেয়েটা কি চাইছে আমার কাছে, আমি দেখতে চাই। কি আবার চাইবে? চল এবার বাংলোয় ফিরি, লখাটা এলো না। আমি এখন যাব না। শেখর মেয়েটার দিকে ফিরে এক ধমক দিয়ে বলল, এই তুই আবার কি চাস? বাবু তো পয়সা দিয়েছে একবার, এখন যা, ভাগ। মেয়েটা শেখরের কথা গ্রাহ্যই করল না, স্থিরভাবে চেয়ে আছে অসীমের দিকে। অসীমের চোখও চুম্বকের মতন মেয়েটার দিকে আটকানো। ক্রুদ্ধ বাঘের লেজ আছড়ানোর মতন মেয়েটা সমস্ত শরীরটা মুচড়ে একবার নাচের প্রাকভঙ্গি করল। সম্মোহন করার মতন হাত বাড়িয়ে বলল, এবার দে, দিবি না? অসীম চিৎকার করে জিজ্ঞেস করল, কি দেব, কি? শেখরের দিকে ফিরে আবার বলল, কি চায়, কি দিতে বলছে? শেখর মেয়েটাকে গ্রাহ্যই করছে না, কিন্তু অসীমের পরিবর্তনে সে খুবই অবাক হয়। শান্তভাবে অসীমকে বোঝাতে চায়, কিছু না, আমাদের মাতাল ভেবে। না, ও কি যেন বলতে চাইছে। মেয়েটা খিলখিল করে হেসে উঠে বলে, না দিয়ে তুই যাবি কোথায়, দিতে হবে। অসীম হাত বাড়িয়ে মেয়েটাকে ধরার চেষ্টা করতেই শেখর ওকে বাধা দেয়, কিছু না, একদম বাজে মেয়ে ছেলে, এখানে বেশি বাড়াবাড়ি করলে বিপদ হবে বলছি। বিপদ? আমার কোনো বিপদ হবে না, কত বড় বিপদ আমি কাটিয়ে এসেছি তুই জানিস না। আমি একটা মেয়েকে খুন করেছিলাম। কি যাতা বকছিস, চল এবার। মোটেই যাতা বকছি না, তুই জানিস না। তখন তোকে অতটা খেতে বারণ করলুম, সহ্য করতে পারিস না যখন, তখন এতটা খাস কেন? একটু খেয়েই বক বক। অসীম আর চোখে মেয়েটার দিকে তাকিয়ে দেখে নিয়ে শেখরকে গোপন কথা বলার ভঙ্গিতে বলল, বাজে বকবক করছি না মোটেই, কেউ জানতে পারেনি আমি একটা মেয়েকে খুন করেছিলাম। রক্ত, কি রক্ত! সেটা খুন নয়, দুর্ঘটনা। তুই এতদিনেও আলবত খুন, আমি নিজে। এখানে সবাই বাংলা বোঝে। অসীমের চিৎকারে সবাই উৎকর্ণ। সাইকেলে হেলান দেওয়া লোক দুটো চোখ সরু করে উদ্গ্রীবভাবে তাকিয়ে আছে। শেখর আর উপায়ন্তর না দেখে অসীমের কলার ধরে প্রবল ঝাঁকানি দিয়ে বলল, কি হচ্ছে কি? অসীমের চৈতন্য শেষ সীমায় এসেছিল। ওই ঝাঁকানিতেই সে মাটিতে ঝুপ করে পড়ে গেল অজ্ঞান হয়ে। মেয়েটা থুতনিতে আঙ্গুল দিয়ে বিস্ময়ের ভঙ্গিতে দাঁড়িয়েছিল, যেন তার ওই বিস্ময়েও নাচেরই একটা ভঙ্গি। এবার সে ঘুরে গিয়ে নিচু হয়ে বলল, লে মোংরা, তুইও বেহোশ, বাবুও বেহোশ, আর একটু বাবু পাগলা। সে হাসির শব্দ এমন তীক্ষ্ণ যে চাটওয়ালা ওদিক থেকে ধমকে উঠল, এ সুরি, আভি চুপ যা, বেহুদা রেন্ডি কাহা কা। শেখর বিপন্নভাবে এদিক ওদিক তাকালো, যদি লখাটা এখনও আসতো, কিন্তু তার কোনো পাত্তা নেই। শেখর চাটওয়ালাকে বলল, এক ঘটি জল দেবে ভাই। লোকটা সঙ্গে সঙ্গে দোকান থেকে নেমে এসে বলল, চালিয়ে না, আমি বাবুকে আপনার সাথ পৌঁছে দিয়ে আসছি। শেখর উৎসাহিত হয়ে বলল, তাহলে তো খুব ভালো হয়, তুমি আমার সঙ্গে গেলে মাংসের দামটা দিয়ে দেবো ওখানে। দামের জন্য কি, আপ লোক রাজা আদমি, কাল দাম লিয়ে নিতম। না, কাল আর এখানে আসবো না। চোখে মুখে খানিকটা জলের ঝাপটা দিতেই অসীমের জ্ঞান ফিরল। দুর্বলভাবে খানিকটা হেসে বলল, কি অজ্ঞান হয়ে গেছিলাম? কখন? শেখর বিরক্তির সঙ্গে বলল, এখন ফিরতে পারবি তো? অসীম চারিদিকে একবার তাকিয়ে নিল। মেয়েটার দিকে চোখ পড়তেই চিন্তিতভাবে প্রশ্ন করল, মেয়েটা কি চাইছিল রে? মাথার মুন্ডু, নে এখন ওঠ। অসীম তবু আচ্ছন্নের মতন বসে রইল, দু হাতে তালু দিয়ে কিছুক্ষণ চোখ কচলে সম্পূর্ণ অন্ধকার থেকে আবার আবছা আলোয় ফিরে এসে বলল, জানিস শেখর, আমি হঠাৎ খুব ভয় পেয়েছিলাম। ওই মেয়েটা কি হিপনোটিজম জানে? শেখর বলল, কি আবল তাবল বকছিস, মেয়েটা আরও কিছু পয়সা ভাগাবার তালে ছিল। মাংসওয়ালা শেখরের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ বাবু, ঠিক বলে আছেন,
ও ছোকরিটা একেবারে বেহুদা বেশরম। অসীম সেসব কথা মন দিয়ে শুনছিল না, বারবার তাকাচ্ছিল মেয়েটার দিকে। মেয়েটার তীক্ষ্ণ চোখে অসীমের দিকেই তাকিয়েছিল। শেখর অসীমকে ধাক্কা দিয়ে বলল, কি রে, মাথাটা একেবারে খারাপ করে ফেলবি নাকি? আমার মাথাটা সত্যি গুলিয়ে গিয়েছিল। হঠাৎ মনে হয়েছিল মেয়েটা যেন আমার কাছে এসে প্রতিশোধ নিতে চাইছে। শেখর ধমকে উঠল, প্রতিশোধ আবার কি? যত রাজ্যের আজে বাজে কথা মাথার ভেতর ভরে রেখেছিস। সন্ধে গাঢ় হয়ে উঠেছে। দোকানের সামনে জ্বলে উঠেছে হ্যাজাক। সেটার থেকে আলোর বদলে ধোঁয়া ছাড়াচ্ছে বেশি। রকের উপর অসীম আধশোয়া, তার দুপাশে শেখর আর মাংসওয়ালা। যেন একটা নাটকের দৃশ্য। অন্য লোকগুলো সেভাবেই তাকিয়ে আছে ওদের দিকে। অসীম আপন মনেই বলল, না, মেয়েটা পয়সা চায়নি, ওকে নাচ দেখাতে বললাম, তার বদলে ও কীরকম আমার সামনে দাঁড়িয়ে যেন আমার সব গোপন কথা জানে, সবার সামনে আমাকে। ও সব কিছু শুনতে চাই না আমি, এখন যাবি কি না বল। দুজনে দুদিক থেকে তুলে ধরতেই অসীম নিজের পায়ে উঠে দাঁড়ালো। শার্ট প্যান্টের ধুলো ঝেড়ে অকারণে বিরক্ত মুখে বলল, ধুর চাই। তারপর মেয়েটার দিকে আর না তাকিয়ে হনহন করে এগিয়ে গেল একাই। কিছুটা রাস্তা আসতেই প্রায় সুস্থ হয়ে উঠল। আরও খানিকটা এসে অসীম রাস্তার ধারে হড়হড় করে বমি করল। তারপর থেকে সে আবার হালকা স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে গুনগুন করে গান ধরল। সেই গানের সঙ্গে শেখর যোগ দিল না। বন্ধুদের মধ্যে একজন কেউ মাতাল হয়ে গেলে অন্যদের নেশা কেটে যায়। অসীমকে সামলাতে গিয়ে শেখরের সব মেজাজ নষ্ট হয়ে গেছে। শেখর এখন গম্ভীরভাবে অপ্রসন্ন মুখে হাঁটছিল। ওই মেয়েটার কথা শেখর এবার নিজেও একটু ভেবে দেখল। মেয়েটার ব্যবহার সত্যি খানিকটা রহস্যময়, অদ্ভুত, কিন্তু জঙ্গলের মানুষের রীতিনীতি তো খানিকটা আলাদা হবেই। মাংসওয়ালা সঙ্গে সঙ্গে আসছিল। শেখর তাকে জিজ্ঞেস করল, জঙ্গলের মধ্যে কোনো শর্টকাট আছে কি না। লোকটি জানে। ওরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। টর্চ নেই, এখানে নিবিড় অন্ধকার, মাঝে মাঝে চাঁদ ভাঙা আলো। পরস্পরের পায়ের শব্দ শুনে শুনে ওরা হাঁটতে লাগলো। হঠাৎ অসীম একটা ফুল গাছের সামনে দাঁড়ালো। গাছটা একটু অদ্ভুত, কাঁধ সমান উঁচু, কিন্তু গাছটায় একটাও পাতা নেই, শুধু থোকা থোকা সাদা ফুল। অসীম জিজ্ঞেস করল, এটা কি ফুল গাছ? মাংসওয়ালা বলল, কি জানি বাবু, তবে সাঁওতালগুলা তো ই ফুলকে বলে নিমিঠু। পরবের দিনে ওরা এ ফুল মাথায় দেয়। শেখর একটা থোকা ভেঙে নিয়ে গন্ধ শুকল। এতক্ষণ বাদে সে পরিপূর্ণ গ্লানিমুক্ত গলায় বলল, আহ, কি সুন্দর গন্ধ, আগে তো এ ফুল দেখিনি। বাংলোর ঘরে আলো জ্বলেনি, বারান্দাও অন্ধকার। সেই অন্ধকারেই রবি আর সঞ্জয় চুপ করে বসে আছে ইজি চেয়ারে। অসীম চেঁচিয়ে উঠল, কিরে, তোরা অন্ধকারে ভূতের মতন বসে আছিস কেন? রবির গলা তখনও থমথমে। সে গম্ভীরভাবে জানালো, বারান্দার আলো জ্বালিস না। শেখর ঘরের ভেতর থেকে টাকা এনে চাটওয়ালাকে বিদায় করল। তারপর আবার বারান্দায় এসে চোখে পড়ল টেবিলের ওপর প্লেটে চিবানো মাংসের হাড়। শেখর জিজ্ঞেস করল, এ কি মাংস? তোমার বান্ধবীরা দরওয়ানের হাত দিয়ে কাটলেট পাঠিয়েছিলেন বিকেলবেলা, তোমাদের দুজনেরটা ঘরে ঢাকা আছে। এদিকে আমরাও যে মাংস নিয়ে এলুম। আরে এ কি রবি? এতক্ষণ লক্ষ্য করেনি। এবার আবছা আলোয় শেখর দেখল রবি সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। তার জামা প্যান্ট, গেঞ্জি জাঙ্গিয়া সব চেয়ারের হাতলে জড়ো করা। শেখর এবার হাসতে হাসতে বলল, এ কি রে, তুই রাগ করে শেষ পর্যন্ত? রাগের কি আছে, গরম লাগছিল। গরম লাগছে বলে একেবারে ত্রৈলঙ্গর স্বামী? ব্যাপারটাতে অসীম খুব মজা পেয়ে গেল। সে উল্লাসের সঙ্গে বলল, ঠিকই তো, জঙ্গলের মধ্যে রাত্রিবেলা এসব ঝামেলা, আয় আমরাও খুলে ফেলি। অসীম অবিলম্বে নিরাবরণ হয়ে গিয়ে শেখরের জামা ধরে টানাটানি শুরু করে দিল। শেখর বলল, আরে আরে টানিস না, খুলছি খুলছি। অসীম ডাকল, সঞ্জয়, এই সঞ্জয়। সঞ্জয় চোখ বুঝেছিল। এবার বিরস গলায় বলল, আমাকে বিরক্ত করিস না, আমার ভালো লাগছে না। কেন রে, তোর কি হলো?
আমার এখানে আর ভালো লাগছে না, আমি কাল চলে যাব। এসব আমার পছন্দ হয় না। রবি আজ সেই লোকটাকে মেরেছে। শেখর আর অসীম প্রায় একসঙ্গেই জিজ্ঞেস করলো, কাকে মেরেছে? সঞ্জয় বলল, ওই যে আমাদের সঙ্গে এসেছিল, কি যেন নাম, লখা। লোকটা এসে দাঁড়াতে না দাঁড়াতেই। কেন? তাকে মেরেছে কেন? রবি হুঙ্কার দিয়ে বলে উঠল, মারবো না? লোকটা চিট, আমাকে ঠকাতে এসেছিল, তোদের নাম করে আমার কাছে টাকা চাইতে এসেছিল। শেখর চমকে উঠে বলল, সে কি রে, আমরা যে সত্যি ওকে পাঠিয়েছিলাম। মোটেই না, আমি ওকে দেখেই বুঝেছিলাম আমাকে ঠকাতে চাইছে। পোশাক না পরা পুরুষের শরীর কীরকম যেন দুর্বল আর অসহায় দেখায়। বিশেষত ওই অবস্থায় ইজি চেয়ারে বসে থাকার মধ্যে একটা হাস্যকরতা আছে। রবি খানিকটা বেঁকে বসে আছে। তার ছিপছিপে কঠিন দেহ, কোথাও এক ছিটে চর্বি নেই। ক্রিকেট খেলোয়াড়ের সাদা পোশাকে তাকে অপরূপ লাবণ্যময় দেখায়। মনে হয় সেটাই তার আসল চেহারা। নিরাবরণ শরীরে রবিকে এখন অচেনা মনে হচ্ছে। কোনো একটা ব্যাপারে রবি অত্যন্ত উত্তেজিত হয়ে আছে। রবি মানুষকে ধমকাতে ভালোবাসে, হঠাৎ তো কাউকে মারতে চায় না। শেখর জিজ্ঞেস করল, লখা এসে আমাদের নাম করে বলেনি? রবি সে কথার উত্তর না দিয়ে বলল, আমি জানি লোকটা জোচ্চোর। না রে, আমরা মাংস কিনবো, টাকা ছিল না, তাই ওকে পাঠালাম। ওর হাত দিয়ে এক বোতল মহুও পাঠিয়েছিলাম, দেয়নি? সঞ্জয় বলল, হ্যাঁ, সেটা রবি একাই শেষ করেছে। রবি আবার তেড়ে উঠল, এক বোতল ছিল না, আধ বোতল। ওই হারামজাদা নিজে খেতে খেতে এসেছে। পায়জামা ও পাঞ্জাবি পরা সঞ্জয় চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলল, আমি রতিলালের সঙ্গে তার বাড়িতে গিয়েছিলাম। লোকটা খুব বিপদে পড়েছে, বউয়ের কথা বলতে বলতে কেঁদে ফেলেছিল। আমি ওর সঙ্গে গেলাম। ওর বউটা বাঁচবে না, কি হয়েছে কে জানে। পেটটা বিষম ফুলে গেছে, নিঃশ্বাস ফেলছে হাঁপড়ের মতন। পাশে 3টে বাচ্চা, বাড়িতে এরকম অসুখ, অথচ রতিলালকে দিয়ে আমরা জল তোলাচ্ছি, উনুন ধরাচ্ছি, বিচ্ছিরে লাগছিল ভেবে। তার উপর আমরা বেআইনিভাবে বাংলোটা দখল করে আছি। আমাদের জন্য লোকটার যদি চাকরি যায়। অসীম অধৈর্য হয়ে বলল, আচ্ছা আচ্ছা, রতিলালের কথা পরে শুনবো। লখার সঙ্গে কি হলো বল না। সঞ্জয় একটু জ্বালা মিশ্রিত দুঃখের সঙ্গে কথা বলছিল। অসীমের অধৈর্য উক্তি শুনে এক পলক আহতভাবে তার দিকে তাকালো। ফের বলল, ফিরে এসে দেখি রবি লখাকে ধরে পেটাচ্ছে। আমি বাধা না দিলে হয়তো রক্তারক্তি করত। তারপর এক বোতল মদ গিলে অসভ্যের মতন জামা কাপড় সব খুলে, আই ডিটেস্ট অল দিস, একটা সভ্যতা ভদ্রতা বলে ব্যাপার আছে। রবি বলল, জঙ্গলে এসে আবার সভ্যতা গিলে? আমরা জঙ্গলে বেড়াতে এসেছি, জঙ্গলি হতে আসিনি। আমরা যেখানেই যাই আমরা সভ্য মানুষ। শেখর বাধা দিয়ে বলল, সত্যি তোরা এমন এক একটা কাণ্ড করছিস, শেষ পর্যন্ত একটা বিপদ আপদ না হয়ে যাবে না দেখছি। লখা যদি দলবল নিয়ে আমাদের মারতে আসে? রবি বলল, যা যা, কজন আসবে, আসুক না। অসীম বলল, অত ভাববার কি আছে, ওরকম মার খাওয়ায় ওদের অভ্যেস আছে। লখা আমার কাছে কলকাতায় চাকরি চেয়েছে, আমি দেব বলেছি। সে লোভেই সব সহ্য করবে। কলকাতার চাকরি নিলে কত লাঠি চাটা খেতে হবে, এখান থেকেই সেটা বুঝে নিক। সঞ্জয়ের গলায় যুগপৎ দুঃখ ও অভিমান। সে অনেকটা আপন মনেই উচ্চারণ করল, কোনো মানে হয় না। আমরা মানুষকে মানুষ বলেই গ্রাহ্য করি না, শুধু নিজেদের আনন্দ ও ফুর্তি। কোনো মানে হয় না, ভালগার। এমন কিছু করা হয়নি, তুই আবার বাড়াবাড়ি করছিস। অসীম জানালো, জানিস রবি, সেই মেয়েগুলোকে সন্ধ্যাবেলাও দেখলাম। কোন মেয়েগুলো? কোথায়? সেই দুপুরে যে 3জন এসেছিল, তাদের দেখলাম সেই ভাঙা মিলিটারি ব্যারাকে বসে ধুন্দুল সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। রবি চেয়ার ছেড়ে সোজা উঠে দাঁড়ালো, আবেগের সঙ্গে বলল, সেই 3জন মিলিটারি ব্যারাকে? ওরা নিজের থেকে এসেছিল, আমরা তখন তাড়িয়ে দিয়েছিলাম। রবি এবার তড়াক করে বারান্দা থেকে লাফিয়ে নেমে আর একটি কথাও না বলে অন্ধকারে ছুটল। শেখর চেঁচিয়ে উঠল, এই রবি, কোথায় যাচ্ছিস? রবি কোনো সাড়া দিল না। দূরে শুকনো পাতা ভাঙার শব্দ। শেখর বলল, আরে ছেলেটা পাগল হয়ে গেল নাকি? অসীম, আয় তো।
ওরা দুজনেও বারান্দা থেকে নেমে ছুটল। অরণ্যের স্তব্ধতা বড় কঠোরভাবে ভেঙে যেতে লাগলো। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, শুধু পায়ের শব্দ। রাত্রির বেলা এরকম পদশব্দ জঙ্গলে অপরিচিত। শেখর চেঁচালো, রবি, রবি! কোনো সাড়া নেই। অসীম, তুই কোন দিকে? রবি কোথায় গেল? বুঝতে পারছি না। রবি, ফিরে আয়, এখন ওরা এখানে নেই। লতার ঝোপে পা আটকে পড়ে গেল শেখর। হাতের তালুতে কাঁটা ফুটেছে। দু এক মুহূর্ত চুপ করে কান পেতে শুনল। কোথাও কোনো শব্দ নেই। একটু বাদে পাশেই খড়খড় করে শব্দ হলো। সেদিকে দ্রুত হাত বাড়িয়ে মনুষ্য শরীর পেয়ে শেখর চেপে ধরল। সঙ্গে সঙ্গে হাহা করে হেসে উঠে অসীম বলল, আমি রবিকে ধরতে পারবি না, ও ক্রিকেটে শর্ট রান নেয়। ওকে ছেড়ে দেওয়া যায়? কত রকম বিপদ হতে পারে। কিছু একটা হলে ওর মাকে আমি কি বলবো? ওই যে ডান দিকে শব্দ হচ্ছে। শেখর আবার উঠে ছুটল। আবার পাতা ভাঙার শব্দ, চিৎকার, রবি, রবি, এখনো আয় বলছি। অসীমের বদমাইশি হাসি, রবি থামিস না, চলে যা। এ অসীম, দাঁড়া, তোকে একবার হাতের কাছে পাই। শেখর, এত সিরিয়াস হচ্ছিস কেন? বেশ মজা লাগছে মায়েরি। ইয়াহু, আমি টারজান। রবি, তাড়াতাড়ি পালা। অসীম, আমাকে ধর, আমার পা মুচকে গেছে। উফ, দেখ, মুচকে গেছে তো পড়ে থাক। তেমন বেশি আঘাত লাগেনি শেখরের। তবু ও আর উঠল না। চিত হয়ে শুয়ে থেকে তাকিয়ে রইল আকাশের দিকে। পিঠের তলায় ভিজে ভিজে মাটি আর শুকনো পাতা। ভারী আরাম লাগছে। যেন কতকাল এরকমভাবে শোয়া হয়নি। শরীর যেন এর প্রতীক্ষায় ছিল। কোনো আলাদা গন্ধ নেই। সব মিলিয়ে একটা জংলি গন্ধ ভেসে আসছে। ভুক 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 করে একটা রাতজাগা পাখি হঠাৎ ডেকে উঠল। মাঝে মাঝে অসীম আর রবির দু এক টুকরো কথা শোনা যাচ্ছে। শেখরের আর ইচ্ছে হলো না ওদের ডাকতে। তার বদলে এই অন্ধকার জঙ্গলে উলঙ্গ হয়ে শুয়ে থাকার একটা মাদকতা বোধ করল। পোশাক খুলে ফেলার পর শরীরের সঙ্গে সঙ্গে আত্মাও যেন আর কিছু গোপন রাখতে চায় না। রবি কেন এত ছটফট করছে শেখর জানে। ওর আঘাত আর দুঃখ শহরে যা গোপন রাখা যায়, এই অরণ্য এসে তা আরও বিশাল হয়ে মুখোমুখি দাঁড়িয়েছে। দূরছাই, যা হবার হোক। হঠাৎ অসীমের ত্রস্ত ডাক ভেসে এলো দূর থেকে, এ রবি, এদিকে সামনে। এ রবি, ওদিকে যাস নে, গাড়ি আসছে। শেখর ধর্মর করে উঠে বসল। এক ঝলক প্রবল আলো ও একটানা একটা গোঁ শব্দ শোনা গেল। ওরা বড় রাস্তার প্রান্তে এসে পৌঁছেছে। দূরে দুটো ট্রাক আসছে। হেডলাইটের আলোয় মাঝ রাস্তায় রবির দীর্ঘ ফর্সা উলঙ্গ দেহটা একবার দেখা গেল। কে জানে ট্রাক ড্রাইভাররা ভূতের ভয় পেয়েছিল কি না। তারা গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। শেখর চিৎকার করে উঠল, রবি, সাবধান! ট্রাক দুটো চলে যাবার পর আরও বেশি অন্ধকার। একটু বাদে অন্ধকারে চোখ সইয়ে নেবার পর শেখর আর অসীম রাস্তার এপারে এলো। রবি একধারে লম্বা হয়ে পড়ে আছে। না, কোনো দুর্ঘটনা হতে পারে না। রবি মাঝ রাস্তা থেকে অনেক দূরে। শেখর ঝুঁকে পড়ে জননীর মতো স্নেহে রবির কপালে হাত রেখে ডাকল, রবি, রবি। রবি পাশ ফিরে বলল, ও, আমার হাঁটুতে খুব লেগেছে। কেটে গেছে? চল, আমার কাছে পেনিসিলিন অয়েন্টমেন্ট আছে, দাঁড়াতে পারবি তো? ঘষড়ে গেছে, উফ, জ্বালা করছে খুব। হ্যাঁ, দাঁড়াতে পারবো। অসীম বলল, রবি, তোকে মাঝ রাস্তায় আলোতে এমন সুন্দর দেখাচ্ছিল, গ্রিক দেবতার মতন। ক্লিষ্ট হেসে রবি বলল, আয় না, একটু বসি। কি সুন্দর জায়গাটা। আবার কোনো ট্রাক গেলে যদি আমাদের গায়ে আলো পড়ে। শেখর ততক্ষণে হাসল। না, আলো দেখলে আমরা সরে যাব। আজ সারাদিন আমার বড্ড মন খারাপ ছিল রে। ঘাসের উপর বসলো তিনজনে। শেখর রবির ডান পাটা টেনে নিয়ে ক্ষতস্থানটা দেখল। হাঁটুর কাছে অনেকখানি ছাল চামড়া উঠে গিয়ে রক্ত বেরুচ্ছে। ঘোরের মধ্যে ছুটছিল রবি। হঠাৎ ট্রাকের হেডলাইটের আলো চোখে পড়ায়
দিশেহারা হয়ে পাশের দিকে ঝাঁপিয়ে পড়ে। খানিকটা ঘাস ছিঁড়ে রোগড়ে রবির পায়ে লাগিয়ে দিল শেখর। এতক্ষণ বাদে অনেকটা চাঁদের আলো উঠেছে। চওড়া পিচের রাস্তাটা দুদিকে যত দূর দেখা যায় সোজা মিলিয়ে গেছে ধূসরতায়। জঙ্গলের চূড়ার দিকটা দৃশ্যমান হলেও মাঝখানে অন্ধকার। মাঝে মাঝে এক ধরনের লুকোচুরি খেলার বাতাস কোনো কোনো গাছকে দুলিয়ে যাচ্ছে, বাকি বৃক্ষগুলি নিথর। দূরে, অনেক দূরে দুটো শেয়াল একসঙ্গে ডেকে উঠল। সেই ডাক শুনে অসীম সচকিত হয়ে বলল, এদিকে আসবে নাকি? রবি ভ্রুক্ষেপ করল না, বলল, ওগুলো তো শেয়াল। শেখর চোখ তীক্ষ্ণ করে জঙ্গলের অন্ধকারের মধ্যে তাকালো। আলো জ্বালা হয়নি, ডাকবাংলোটা এখান থেকে দেখা যাচ্ছে না। বলল, সঞ্জয়টা ওখানে একলা রইল। অসীম ঝাঁঝালো গলায় বলল, ও এলো না কেন আমাদের সঙ্গে? ওর আসা উচিত ছিল। জঙ্গলে বেড়াতে এসেও ভারী সভ্যতা ফলাচ্ছে। একসঙ্গে বেড়াতে এসেও এরকম একা একা থাকার কোনো মানে হয় না। অপ্রত্যাশিতভাবে রবি উত্তর দিল, সঞ্জয়ের দোষ নেই, ওর ব্যাপার আমি জানি। মাসখানেক ধরে ওর মেজাজটা খুবই খারাপ হয়ে আছে, কিছুতেই মানিয়ে নিতে পারছে না। সঞ্জয়টা খুব ভালো ছেলে তো। কনুইতে হেলান দিয়ে শুয়ে পড়ে শেখর বলল, তোদের তিনজনেরই দেখছি মেজাজের ঠিক নেই। আমার কিন্তু বেশ লাগছে এই জায়গাটা, কি চমৎকার হাওয়া দিচ্ছে। অসীম বলল, ইস, সিগারেট নেই, সিগারেট থাকলে আরও ভালো লাগতো। শেখর অসীমের নগ্ন নিতম্বে একটা লাথি কষিয়ে বলল, তোর জন্যেই তো, তুই তো জোর করে জামা প্যান্ট খোলালি। এখন যা, বাংলো থেকে সিগারেট নিয়ে আয়। এই অন্ধকারের মধ্যে আমি একা যাব? আমার বইয়েই গেছে। রবি, তুই দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিলি? তোর কি ধারণা সেই ভাঙ্গা বেড়াকে মেয়েগুলো এখনও তোর জন্য বসে আছে? আমি যাব জানলে ওরা ঠিকই বসে থাকতো। তোর জন্যেই তো দুপুরবেলা ওদের তাড়িয়ে দিতে হলো। থাকলেও তুই এই অবস্থায় তিনটে মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারতিস। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তাতে কি হয়েছে? জঙ্গলের মধ্যে রাত্রিবেলা এখানে কোনো ভনিতা দরকার হয় না। ওরা তো আর তোদের সেই ন্যাকা শহুরের মেয়ে নয়। এখানে ওরা যা চায়, আমি যা চাই, সবই সোজাসুজি। বুঝলুম, তার মানে আজ আবার তপতি তোকে খুব জ্বালাচ্ছে? তপতি? রবির চোখ দুটো রাগে জ্বলে উঠল। শক্ত হয়ে গেল চোয়াল। হাত দিয়ে মাথার চুল মুঠো করে ধরে শেখরের দিকে একদৃষ্টে তাকালো। তারপর বলল, তপতি? খবরদার, আমার সামনে আর তপতির নাম উচ্চারণ করবি না। 4 বছর হয়ে গেল, এখনও এত রাগ? তুই জানিস না, তুই কিচ্ছু জানিস না। তপতি আমাকে... কাঁচের জানালা, কাঁচের দরজা, তাই অতি ভোরে যখন সূর্য রক্তবর্ণ, তখনই আলোয় বাংলোর দুখানা ঘর ভরে যায়। এক ঘরের খাটে সঞ্জয় আর শেখর, অন্য ঘরে অসীমা রবি চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে দেখা যায়। রবির লম্বা শরীরটা কুঁকড়ে আছে। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় শেখরের মুখখানা যেন বিষাদাচ্ছন্ন। বোধহয় কোনো দুঃখের স্বপ্ন দেখেছে একটু আগে। বারান্দায় খাবারের ভাঁড়টা ভর্তিই পড়ে আছে। অসংখ্য কালো পিঁপড়ে সেটাকে ছেঁকে ধরেছে। থামের পাশে পড়ে আছে রক্তমাখা তুলো। ওইখানে বসে কাল রবি পায়ে ব্যান্ডেজ বেঁধেছিল। সিঁড়িতে একটা বড় কোলা ব্যাঙ বিহবলের মতো এদিক ওদিক ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল। এবার সে থপথপ করে নিচে নেমে গেল। নেমে গিয়ে ব্যাঙটা 2-3টে মল্লিকা ফুলের চারার গায়ে ধাক্কা মারল। কেঁপে উঠল ফ্রক পরা মেয়ের মতন মল্লিকা ফুলগুলো। তাদের গা থেকে টুপটুপ করে খসে পড়ল কয়েক ফোঁটা শিশির। কি একটা পাখি ডেকে উঠল, টুচিটু টুচিটু। সঙ্গে সঙ্গে এক ঝাঁক শালিক তার উত্তর দিল, কুরুরাং কুরুরাং কুরুরাং। ভোরবেলার পৃথিবীকে প্রত্যেকদিন মনে হয় পবিত্র নির্মল। প্রথমে রবির ঘুম ভাঙল। চোখ ঘুরিয়ে একবার এদিক ওদিক তাকালো, যেন তার মনে ছিল না সে কোথায় শুয়ে আছে।
সঙ্গে সঙ্গে সে তড়াক করে উঠে গিয়ে পাজামাটা পরে নিল এবং অসীমকে ধাক্কা দিয়ে বলল, এ অসীম, ওট ওট, আজ আমাদের চায়ের নেমন্তন্ন আছে। অসীম চাদর সরিয়ে নিজের শরীরের দিকে তাকিয়েই রবির দিকে ঘাড় ঘোরালো। সঙ্গে সঙ্গে নিঃশব্দ হাসিতে তার চোখ মুখ ভরে গেল। আবার চাদরটা গায়ে টেনে নিয়ে বলল, দাঁড়া, একটু ঘুমিয়ে নি, এক্ষুনি কি। পাশের ঘরে শেখরের ঘুম ভাঙল আস্তে আস্তে। প্রথমে চোখ খুলল, তখন শুধু ওর চোখ দুটোই জেগে উঠেছে, বাকি শরীরটা ঘুমন্ত। অলসভাবে শেখর তাকালো জানালার বাইরে। রান্নাঘরের দিকে বিশাল কালোজাম গাছটা হাওয়ায় দুলে দুলে উঠছে। তাতে এক একবার ঝিকমিকে রোদ এসে পড়ছে শেখরের মুখে, এক একবার পাতার ছায়া। 3টে সাদা বক জাম গাছটার ডালে বসে রোদ পোহাচ্ছে। এবার শেখর ওর হাতেরও ঘুম ভাঙালো। ডান হাতটা তুলে পাশের খাটের দিকে নিয়ে সঞ্জয়ের পিঠে রাখল। ডাকল, সঞ্জয়, ওঠ। সঞ্জয় বালিশে মুখ গুজে শুয়েছিল। বেশ কয়েকবার ডাকেও সাড়া দিল না। আস্তে আস্তে 4 জনেই বিছানা ছেড়ে উঠল। মুখ ধোয়ার পর দাড়ি কামিয়ে নিল সবাই। অসীমের কাছে আফটার শেভ লোশন এবং ক্রিম ছিল। প্রত্যেকের ব্যাগ থেকে ফর্সা জামা প্যান্ট বেরোলো, জুতোগুলো পর্যন্ত পালিশ করা হলো। রতিলাল তখনও আসেনি, সুতরাং এখানে চা খাওয়ার কোনো উপায় নেই। একেবারে জয়াদের বাড়িতে গিয়েই প্রথম চা খেতে হবে। একটু বাদে যখন বাংলো থেকে বেরিয়ে এলো ওরা 4 জন, তখন ওরা সকলেই ছিমছাম পরিচ্ছন্ন যুবা, নিখুঁত পোশাক ও সুবিন্যস্ত চুল। জঙ্গল ছেড়ে ওরা বাইরে এলো। পরমেশ্বর গেট খুলে দিল ওদের দেখে। জয়ার শ্বশুর বারান্দায় বসে কাগজ পড়ছিলেন। সবল চেহারার বৃদ্ধ, ধবধবে মাথার চুল ও গোঁফ। উঠে দাঁড়িয়ে বললেন, এসো এসো বৌমা, ছেলেরা এসে গেছে। জয়া ও অপর্ণা বেরিয়ে এলো পাশের একটি ঘর থেকে। এই সকালেই তাদের স্নান ও বেশবাস পাল্টানো হয়ে গেছে। ওরা ঘরে ঢোকা মাত্রই সাবান, স্নো, পাউডার, মাথার তেলের মিলিত কৃত্রিম সুগন্ধে ঘর ভরে গেল। জয়া বলল, বাবা, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এরা হচ্ছেন। সদাশিব ত্রিপাঠীর প্রশান্ত মুখে সামান্য 2-4টি মাত্র অন্যরকম রেখা। দেখলে মনে হয় এই মানুষ জীবনে সার্থক ও তৃপ্ত, সৎ এবং উদার। তবু মুখের রেখাগুলো পড়েছে জীবনযাপনের বৈচিত্র্যে। এখানে কাছাকাছি কোথায় ওর একটি কাঠের কারখানা আছে। তার পরিচালনার জন্য হয়তো ওকে কখনো কঠোর হতে হয়, সেই জন্য মুখে একটি রেখা। যৌবনে কোনো হঠকারিতার জন্যেও সম্ভবত মুখে আরেকটি রেখা পড়েছে। একমাত্র পুত্রের মৃত্যু বা আত্মহত্যার জন্যেও কি মুখে আরেকটি রেখা পড়েনি? তবু তার সমগ্র মুখে একটি সমগ্র ব্যক্তিত্ব। তিনি হেসে বললেন, এইসব স্বাস্থ্যবান ছেলেদের দেখলে আমার বেশ ভালো লাগে। এখানে তো বিশেষ কেউ আসে না। অসীমই প্রথম বিনা ভূমিকায় ছুপ করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। সুতরাং বাকি 3 জনকেও প্রণাম করতে হয়। জয়া বলল, আসুন, ব্রেকফাস্ট রেডি। সদাশিব বললেন, তোমরা চা খেয়ে নাও, আমি কিন্তু আগেই সেরে নিয়েছি। আমার সকাল 6টার মধ্যেই চা খাওয়া হয়ে যায়। বড় গোল টেবিল ছিমছাম সাজানো। এখানে পাউরুটি দুষ্প্রাপ্য, কিন্তু জয়া টেবিলের মাঝখানে টোস্টের স্তূপ সাজিয়ে রেখেছে। এমনকি টিনের সার্ডিন মাছ এবং ভালো জাতের মার্মালেডও উপস্থিত। প্রত্যেকের ডিশে 2টি করে মুরগির ডিম। সবারই খিদে পেয়েছিল। খেতে শুরু করে শেখর বলল, জয়া, তোমার কালকে পাঠানো কাটলেট বেশ ভালো হয়েছিল। বেশ রাঁধতে শিখেছ তো? জয়া হাসতে হাসতে বলল, আমি তো রাঁধিনি, ঠাকুর রেঁধেছে। একটু বেশি ঝাল হয়েছে না? আমি একটু বেশি ঝাল খাই। কাল সন্ধেবেলা আপনারা কি করলেন? কি আর করব, জঙ্গলের মধ্যে একটু ঘুরলাম টুরলাম আর আড্ডা, সারাক্ষণ আড্ডা। এজন্যই তো আসা। তোমরা কাল ঘাটশিলা থেকে কখন ফিরলে? বেশ রাত হয়ে গিয়েছিল। ওখানকার কপার মাইন্সের ইঞ্জিনিয়ার মিস্টার সেনগুপ্তের বাড়িতে গিয়েছিলাম। ওর বউ মহাশ্বেতা আমার মাসতুতো বোন, কিছুতেই রাত্রে না খাইয়ে ছাড়ল না। অপর্ণা প্রত্যেকের কাপে কফি ঢেলে দিচ্ছিল। রবির কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি একটু খুঁড়িয়ে হাঁটছেন কেন? রবি অপ্রস্তুতভাবে হেসে বলল, এই মানে। শেখর সঙ্গে সঙ্গে বলল,
কাল রবি ফুল পাড়তে একটা গাছে উঠেছিল। গাছ থেকে পড়ে গেছেন নাকি? না, একেবারে ধপাস করে পড়ে গেলে কি আর হাড়গোড় আস্ত থাকতো? নামবার সময় শেষ দিকটায় পা পিছলে। রবি বলল, একটা ছোট ডাল ধরেছিলুম, সেই ডালটা ভর্তি কাঠপিঁপড়ে। অপর্ণা অন্যদের কাপে কফি ঢালা শেষ করলো, তারপর নিজে চেয়ারে বসে এক চুমুক দিয়ে বেশ স্পষ্ট গলায় বলল, মিথ্যে কথা, মোটেই গাছ থেকে পড়ে যাননি। এমনই অপর্ণার বলার ভঙ্গি প্রত্যেকে ওরা চমকে উঠল। একটা অজানা অস্বস্তি এক মুহূর্তে ওদের মুখে খেলা করে গেল। একটু লম্বা ধরনের মসৃণ মুখ অপর্ণার, সে মুখে এ পর্যন্ত একটিও রেখা পড়েনি। বড় বড় দুটি টানা চোখের মণি দুটো সদা চঞ্চল। ভিজে চুল আলগাবেনি করে ফেলে রেখেছে বুকের উপর। বাঁ হাতের কোনোই টেবিলে রাখা। মণিবন্ধে ঘড়ি ছাড়া আর কোনো অলংকার নেই। 21 বছরের যুবতী সুলভ কোনো অকারণ লজ্জাও নেই তার। অপর্ণা চাহনি ঝর্ণার জলের মতো স্বচ্ছ। শেখর হাসার চেষ্টা করে বলল, কেন, মিথ্যে কথা কেন? অপর্ণাও হাসল, বলল, আমি জানি। কি করে জানলে? আমি মিথ্যে কথা শুনেই বুঝতে পারি। মিথ্যে কথা বলার সময় মানুষের চোখ মুখ কীরকম বদলে যায়। জয়া বলল, সত্যি কিন্তু রুনি ভীষণ বুঝতে পারে। অসীম বলল, যা, তা হতেই পারে না। আমি এমন মিথ্যেবাদী দেখেছি, সারা পৃথিবী তাদের কথা বিশ্বাস করতে বাধ্য। অপর্ণা বলল, আনবেন তাদের একবার আমার সামনে? ইস, খুব গর্ব যে দেখছি। আর নিজের বুঝি সবসময় সত্যি কথা বলা হয়? আমি তা তো বলিনি। আমি তো বলিনি মিথ্যে কথা বলা খারাপ। আমি বলেছি আমি মিথ্যে কথা শুনলেই বুঝতে পারি। জয়া বলল, রুনি মাঝে মাঝে লোককে এমন অপ্রস্তুত করে দেয়, সেদিন আমাদের সরকার মশাই বাবাকে বললেন। রবির মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে যেন এতক্ষণ কি একটা খুঁজছিল। জয়ার মুখে রুনি নামটা সে যেন খুঁজে পেল। এতক্ষণ কেউ অপর্ণাকে তুমি কিংবা আপনি বলেনি। ভাববাচ্চে কাজ সারছিল। এবার রবি অপ্রত্যাশিতভাবে অপর্ণাকে ডাকনামে ডেকে উঠল। সে বলল, তুমি আমারটা কিন্তু ঠিকই ধরেছ রুনি। আমি সত্যি গাছ থেকে পড়ে যাইনি, কিন্তু কেন পড়ে গিয়েছিলুম তা অবশ্য বলবো না। তুমি তো মিথ্যেটা ধরতে পারো, কিন্তু সত্যিটা আসলে কি তা বুঝতে পারো? অনেক সময় তাও পারি। এটা কিছুতেই পারবে না। জয়া আর অপর্ণা পরস্পর চোখাচোখি করে মেয়েদের অন্তর্জগতের ভাষায় হেসে উঠল। অপর্ণা বলল, দেখলে দিদি, কায়দাটা কীরকম খেটে গেল। জয়া বলল, আমিও তোকে কীরকম সাহায্য করলুম বল। অপর্ণা বলল, আহা, তা না করলেও এরা দুবোন যেন কি একটা রহস্য করছে আজ পেয়ে অসীম বলল, আমরা কিন্তু রুনিকে খুশি করার জন্যেই স্বীকার করেছি যে আমরা মিথ্যে কথা বলেছি। অপর্ণা ঝরঝর করে হেসে উঠে বলল, থাক, আর বলতে হবে না। গাছে উঠে ফুল পাড়তে গিয়েছিলেন, অতই যদি ফুল ভালোবাসেন তবে আজ আসবার সময় কিছু ফুল আনতে পারেননি? বাহ, তোমাদের বাগানেই তো কত ফুল রয়েছে, সেজন্যই তো আমরা বাইরে থেকে আর ফুল আনিনি। আহা, কি বুদ্ধি! বাগানে ফুল থাকা আর বাইরে থেকে কারোর জন্য উপহার আনা বুঝি এক কথা? ইস, সত্যি একটা ভুল হয়ে গেছে। তা বলে বোকার মতন কাল যেন ফুল নিয়ে আসবেন না। শেখর বলে উঠল, তাহলে কালও আমাদের চায়ের নেমন্তন্ন তো? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবার মেয়েদের দমন করে পুরুষদের হাসির আওয়াজ দীর্ঘ। চায়ের পাট শেষ হলে সদাশিব ঘুরে ঘুরে সারা বাড়িটা ওদের দেখালেন। সদাশিবের কোনো পূর্বপুরুষ এখানকার রাজাদের কুলপুরোহিত ছিলেন। সে আমলের কিছু স্মৃতিচিহ্ন আছে। সেই পুরোহিত বংশ এখন ধনী ও অভিজাত হয়েছে, সেজন্যই বোধহয় ঐশ্বর্যের অহমিকার কোনো প্রকাশ নেই। দোতলার ঘরগুলো বনেদি চালে সাজানো। প্রত্যেক ঘরে পুরু গালিচা পাতা, দেয়ালে দেয়ালে অয়েল পেন্টিং। এক ঘরে কিছু তলোয়ার, বর্শা, তীর আর গাদা বন্দুকের সংগ্রহ রয়েছে। এর অনেকগুলোই সাঁওতাল বিদ্রোহের সময় ব্যবহৃত হয়েছিল। ইতিহাস ও পুরাণ সদাশিবের বেশ ভালো পড়া আছে।
তিনি ওদের বুঝিয়ে বলছিলেন, সঞ্জয় একাই প্রশ্ন করেছিল শুধু। তবে ওরা লক্ষ্য করল সদাশিব কথা বলতে বলতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যান, বাক্য শেষ না করে জানালা দিয়ে তাকিয়ে থাকেন। এ বাড়ির প্রতিটি কোণে একদিন আরেকটি যুবার পায়ের শব্দ শোনা যেত। বিলেতের কোনো অন্ধকার ঘরে এক বরফ পড়া রাতে অপমানিত অরুচিকর মৃত্যু তাকে নিয়ে গেছে। সদাশিব নিজের ছেলের কথা একবারও তুললেন না। ভগ্নহৃদয় বৃদ্ধের মতন একবারও নিজের ভাগ্যকে দোষ দিলেন না। কঠোর সহ্য শক্তির চিহ্ন তার চোখে মুখে। 2 মেয়ের পর ওই একটিমাত্রই ছেলে ছিল তার, রূপবান, স্বাস্থ্যবান, বুদ্ধিমান ছেলে। পার্থিব কোনো কিছুরই অভাব ছিল না তার। নিজে পছন্দ করে বিয়ে করেছিল জয়াকে, ফুটফুটে সন্তানের পিতা হয়েছিল। তবু কেন সব ছেড়ে সে দূরে লন্ডনের এক ভ্যাপসা গন্ধমাখা ঘরে একা একা স্বেচ্ছায় মৃত্যুর কাছে চলে গেল? এই একটা বিরাট প্রশ্ন এবারের নিস্তব্ধতার মধ্যে মিশে আছে। খানিকক্ষণ ওরা হৈ হৈ করে সামনের বাগানে ব্যাডমিন্টন খেলল। রবির হাতে র্যাকেট ঘোরে তলোয়ারের মতন। অপর্ণাও মন্দ খেলে না। চটি খুলে রেখে খালি পায়ে ছুটছে অপর্ণা। এক একটা পয়েন্ট নিয়ে রবিকে বলছে, জানি আপনি বলবেন আপনার পা খোড়া বলে আজ খেলতে পারছেন না, আপনাকে হারিয়ে আনন্দ নেই। রবি বলল, দেখো না এ পায়ে কীরকম খেলি। সঞ্জয়, তুই পেছন দিকটা সামলে রাখ। অসীমদা, আপনিও তো চাপ মারবেন না, প্লেসিং করুন। পরমেশ্বর জয়ার ছেলে দেবকুমারকে বেরিয়ে নিয়ে ফিরে এলো। শেখর তাকে নিয়ে আদর করল, তার সঙ্গে ছেলে মানুষ হয়ে খেলল খানিকক্ষণ। 2 গেম খেলেই জয়া হাঁপিয়ে উঠেছিল। সে এসে পাথরের বেদিতে বসল। শেখর বলল, জয়া, আজ তো হাট হবে, আজ হাটে যাবে নাকি? জয়া বলল, হ্যাঁ, রুনি বলেছে কাঁচের চুড়ি কিনবে। আমরাও যাব, ওখানে তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে। ভাগ্যিস আপনাদের সঙ্গে দেখা হলো, নইলে বড় একঘেয়ে লাগছিল। রুনি তো হাঁপিয়ে উঠেছে এরই মধ্যে। তোমরা আর কতদিন থাকবে? বাবা আরও 15 থাকতে চান। রুনিরও তো এখন ছুটি। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা? আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা আমাদের বাংলোয় চলো না, সবাই মিলে পিকনিক করা যাবে। খুব ভালো কথাই তো। কবে বলুন? আজ? আজ থাক, আজ হাটে যেতে হবে যখন, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নেওয়াই ভালো। আপনারাই বরং দুপুরের খাওয়াটা এখানে খেয়ে নিন না। শেখর একটুক্ষণ চুপ করে রইল। অপর্ণা রবিদের খেলার দিকে দেখল একবার, তারপর কি যেন ভেবে জয়ার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, না, আজ খাবো না। নেমন্তন্ন করনি, এমনি খাবো কেন? তোমার বিয়েতেও তুমি আমায় নেমন্তন্ন করনি। জয়া বলল, আপনি অনেক বদলে গেছেন। শেখর জয়ার বাহুতে একটা টোকা মেরে বলল, তুমি বদলাওনি, তুমিও অনেক বদলে গেছো। ফেরার সময় মাঝপথে এসে অসীম পকেট থেকে একটা আধুলি বের করে বলল, নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত হবে না, বুঝলি? আগের থেকেই ঠিক করা ভালো কে কার দিকে মনোযোগ দেবে। সঞ্জয় তো গম্ভীর হয়ে আছে, ও বাদ। আর শেখর তো জয়ার সঙ্গেই জানা কথা। রবি, তোর আর আমার মধ্যে কে অপর্ণাকে চান্স নেবে আগে থেকে ঠিক হয়ে যাক। শেখর হাসতে হাসতে বলল, ওরকমভাবে হয় নাকি? মেয়েটার কাকে ভালো লাগবে বা কারুকেই ভালো লাগবে কি না সেটা দেখ, আর সে আমরা ম্যানেজ করে নেব। অসীম টুসকি দিয়ে আধুলিটা শূন্যে ছুঁড়ে দিয়ে মুঠোয় লুফে নিয়ে বলল, বল রবি, হেড না টেল? এই আধুলিটা হচ্ছে অপর্ণা। রবি অভাবিত রকমের নিষ্পৃহ গলায় বলল, আমার দরকার নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। সে কি, তুই যে সবসময় ওর দিকেই মনোযোগ রেখেছিলি? সে এমনি খেলার খেলা, যেটুকু সময় দেখা, তাছাড়া আর। তোর বুঝি আবার মনে পড়েছে? রবি হাত তুলে নিরস গলায় বলল, থাক, এখন ও কথা থাক। সবাই এক মুহূর্ত চুপ করে গেল। অসীমের হাত তখনও মুঠো করা, মুঠোয় বন্দি আধুলি। শেখর বলল, আচ্ছা অসীম, আমিই কন্টেস্টে নামছি, তুই হেড আমি টেল। এবার হাত খোল, দেখি অপর্ণা কার ভাগ্যে উঠেছে।
অসীম মুঠোয় রেখেই আধুলিটা পকেটে ভরে বলল, তাহলে থাক, ব্যাপারটা রহস্যই থেকে যাক। খুললে দেখবি তোর ভাগ্যে ওঠেনি, ওখানে কিছু সুবিধা হবে না। ও বড় কঠিন মেয়ে, মুখ দেখলেই বোঝা যায়। আমিও কম কঠিন ছেলে নই, কঠিনে কঠিনে বেশ টক্কর খাবে। কথাটা বলে অসীম আট চোখে রবির দিকে তাকালো। একটানা অতক্ষণ খেলার পর রবির মুখটা ঘামে ভেজা ভেজা, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। জামার সব কটা বোতাম খুলে দিয়েছে রবি, কারো কথায় কোনো মনোযোগ দিচ্ছে না। অসীম রবিকে এক ধাক্কা দিয়ে বলল, কিরে তুই চান্স নিবি না বলছিস? আর ওদিকে তো বেশ রুনির হাতখানা খপ করে ধরে ফেললি একবার। রবি এবার ম্লানভাবে হেসে বলল, ওটা অভ্যেস। তার মানে আর কি, হাতের কাছে কোনো মেয়ের হাত দেখলেই ধরতে ইচ্ছে করে, সুন্দর শরীর দেখলেই ইচ্ছে করে একটু আদর করতে। এইসব পুরনো অভ্যেসগুলো কিছুতেই কাটাতে পারছি না, কিন্তু মেয়েদের আমার একেবারে সহ্য হয় না। মেয়েদের সহ্য হয় না তোর? মায়েরি, বেশ লাগলো শুনতে কথাটা। সন্ন্যাসী হবি নাকি? সন্ন্যাসী কেন হব, কিন্তু ওইসব স্নো পাউডার মাখা ন্যাকা মেয়েদের আমি দু চক্ষে সইতে পারি না। রুনিকে তুই ন্যাকা বলছিস? নিশ্চয়ই ন্যাকা, ওরা সবাই একরকম। বাজে বকবক করিস না, তুই নিজেই একটা ন্যাকা হচ্ছিস দিন দিন। রবি এবার পরিপূর্ণভাবে হেসে বলল, কিরে রুনির নাম শুনে তোরা তো গায়ে লাগছে কেন? আমি তো বললুমই তোকে চান্স নিতে। অসীম গজগজ করে তবু বলে, তপতির ব্যাপারের পর তুই গোটা মেয়ে জাতটার উপরেই খেপে গেছিস, কিন্তু আমি জোর গলায় বলতে পারি তপতির শুধু একারই দোষ ছিল না, তোরও দোষ ছিল। রবি হঠাৎ রূঢ় হয়ে উঠল, ঝাঁঝালো গলায় বলল, দেখ অসীম, তোদের কারোর মুখ থেকে আমি তপতির নাম উচ্চারণও শুনতে চাই না, বুঝলি? আর কখনো বলিস না। কেন বলবো না? বেশ করব। শেখর মাঝখানে এসে বলল, অসীম থাক না, চুপ কর। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি। আজ শেষ হলো উপন্যাসটির তৃতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।